Assalamu alaikum. Hi everyone. Welcome back to the channel Life in a Good Home with Tanzila. আপনারা সবাই কেমন আছেন জানাবেন। জানি অনেক রাগ করে আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। আর আগের যে স্বাস্থ্য আপডেট যেটা হেলথ আপডেট সেটা বলি। আমি তো গত একটা ভিডিও শেয়ার করেছিলাম, ভেবেছিলাম যে আমার হাতে যে ডিজিজ হয়েছে ইনজেকশন নেওয়ার পর হয়তোবা আমি আগের মতো হব, কাজ করতে পারবো। আসলে হয়নি। 2 মাসের মধ্যে আমার আবার আগের মতো ব্যথা, প্রচণ্ড ব্যথা। এবং দেখতেই ভালো, মনে হয় যে হাতটা দেখতে ভালো, বাট আসলে 3টা আঙ্গুলে আমার কোনো শক্তি নেই, আমি কোনো কাজ করতে পারি না। তো সারাক্ষণে এই যে হ্যান্ড ড্রেস এটা পরে থাকি, দেন মনে হয় যে গ্লাভস পরতে হবে। 13 থেকে 14 ঘন্টা আমার হাতে এটা পরা থাকে। তো আমার মনে হয় কি আবার খুলবো, এখন পানি ধরবো, আবার গ্লাভস পরো, এই সেই করে না আমার বাসার সংসারের কাজ অনেক পড়ে থাকে। মনের জোরে হয়তো বা অফিসে জবে যাইতে হয়, বাসায় 2-1 আইটেম রান্না করলে করি, না করলে নাই, কারণ আমাদের চুলার বড় বার্নারও নষ্ট অনেক মাস ধরে। তো ছোট চুলায় রান্না একদম হতে চায় না, তো একটা আইটেম করি, 2-3 দিন খাওয়া হয়, আবার এভাবে আর কি। আর আমি কিন্তু ইনস্টাগ্রামে খুবই অ্যাক্টিভ, আপনারা জানেন না, সবাই জিজ্ঞেস করেন আমার ফেসবুক পেজ আছে কিনা। আমার ইনস্টাগ্রাম পেজ আছে এবং ওইখানে সব ধরনের মোটামুটি আপডেট যখন যেটা হয় আমার ভালো লাগে খুব শেয়ার করতে। তো আপনারা যারা ইনস্টাগ্রামে ফলো করছেন না, ওখানে ফলো করবেন, তাহলে আমার সাথে কানেক্ট থাকতে পারবেন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল। আমি খুব খুশি যে আমার লাইফে আমি এরকম একটা ভিডিও মেক করতে পারছি। আমার আজকে ইচ্ছা আছে কিউএনএ করার, আমি কখনো করি নাই, প্রশ্ন উত্তর পর্ব যে। তো অনেক ধরনের প্রশ্ন এত বছর ধরে আমি প্রায় চেষ্টা করি রিপ্লাই দিতে, আমার খুব ভালো লাগে রিপ্লাই দিতে, আমি কমেন্টসেও দেই, কিন্তু যেগুলো আর কি আমার দেওয়া হয় না, বা মনে হচ্ছে যে বললে ভালো হয়। আর এতদিন ধরে আমাকে এটার জন্য রিকোয়েস্ট করছে সবাই, তা আমি খুব সরি তো অবশ্যই, যেহেতু আমার সব কিছু অনেক লেট হয়ে যায়। তা আজকে চেষ্টা করব আমার যতটুকু সম্ভব হয় সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার। এবং যেহেতু বসে কথা বলার তেমন একটা সময় নেই, তাই আমি কাজ করতে করতে আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। আর আমি শেয়ার করার আগে আপনাদেরকে অনেক বড় ধন্যবাদ দিতে চাই। আমি যদি পারতাম আমার স্ক্রিনে আমি সব আপনাদের যত কমেন্টস পেয়েছি, প্রায় 2000-এর মতো কমেন্টস ইনস্টাগ্রাম ইউটিউব মিলায়। তো আপনারা আমার লাস্ট ভিডিওতে আমার জন্য চিন্তা করেছেন, আমার জন্য দোয়া করেছেন, কেউ কেউ জানতে চেয়েছেন না, থ্যাংক ইউ মুখে বলি, আসলে এসব মেসেজ পড়লেও খুব মন হয়ে যায়, ভারী হয়ে যায় যে আমার কাজ করা উচিত, ভালো কাজ, কিন্তু আমি হয়তো ওইরকম করছি না। তো যদি পারতাম স্ক্রিনে আমি সবার কমেন্টস দিতাম। আমি প্রায় 1.5 মাস সময় নিয়েছি সব কমেন্টসের রিপ্লাই দিতে, আমার রিপ্লাই দিতে ভালো লাগে। তো আস্তে ধীরে আমি প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে কমেন্টসের রিপ্লাই দেই। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আজকের এই খুশির দিনটা তো এই চ্যানেলকে ঘিরে আপনাদের জন্যই, তো এই জন্য চ্যানেল রিলেটেড যত প্রশ্ন সেগুলোর আগে উত্তর দিই। আর সবচেয়ে বড় কমন কোয়েশ্চেন, এটার জার্নি কিভাবে শুরু হয়েছিল এবং কি মনে করে আমি নামটা রেখেছিলাম। তো বড় ইউটিউবারদের জার্নির গল্প যদি শুনি, বেশিরভাগ সময় দেখা যায় এরকম হয় যে লকডাউন বা সময় কাটছে না, বা কোনো কারণে ফ্রাস্ট্রেশন বা একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, ওই সময় টাইম পাসের জন্য 2-একটা ভিডিও করতে করতে। কিন্তু আমার গল্প না আসলে পুরাই ডিফারেন্ট। আমার আসলে আমার নিজেরও সারপ্রাইজ লাগে যে আমি কেন এখনও আছি ইউটিউবে, কারণ আমার 8 আওয়ার্স ফুল টাইম জব, দেন সংসার, দেন আমি শখের বেকার ছিলাম, কখনোই প্রফেশনাল ছিলাম না, ইভেন আমার কোনো পেজও ছিল না। আলহামদুলিল্লাহ আমার 2-3টা কেকের অর্ডার সব সময় থাকতো, তো আমি বাসায় এসে কেক বানাতাম। তো জব, বাসা, দেন আবার কেক, এই 3টা করে আমার কাছে তো একটুও সময় ছিল না। কিন্তু তারপর ওই যে কেকের জন্য ওই সময় একটা ট্রেন্ড ছিল যে সবার পেজ থাকতো ফেসবুকের, তা আমার ফেসবুকের পেজ নাই। সবাই যে তোমার পেজ আছে, আমি আসলে ফেসবুক পছন্দ করি না। তা আমার মনে হচ্ছে আচ্ছা ইউটিউবে আমি একটা চ্যানেল খুলবো যেখানে কেক রিলেটেড থাকবে। তো কি নাম হবে, আমি এমন একটা নাম চাচ্ছিলাম যেটা আমার কাজকে গ্লোরিফাই করে। আমি আমার নিজের নাম ইউজ করতে তেমন একদমই পছন্দ করি না। তো আমি কি করব, লাইফ ইন এ গুড হোম, এই নামটা আমি অনেক লিখে লিখে 2 মাস সময় নিয়ে, প্রায় 2 মাস আমার একটা ডায়েরি ছিল যেখানে আমি বিভিন্ন নাম লিখছি, কিন্তু কোনোটাই আমার কাছে আমার মতো হচ্ছিল না। আর আপনারা যখন চ্যানেলের নাম সিলেক্ট করবেন, যদি সেটা আর কি কমন হয়, সার্চ ইঞ্জিনে চলে আসে, ছোট হয়, তাহলে কিন্তু ভালো, তার মানে এই ভিডিওটা বা নামটা আপনার সবার কাছে যায়। কিন্তু আমার এই লাইফ ইন এ গুড হোম দিয়ে ইউটিউব, গুগল কিচ্ছু ছিল না, গুগলে এসব
তো আমি একদম নতুনই নিজের নাম নিজে তৈরি করছি কিভাবে থাকবে। যদিও এখন আমি অনেকেই মানে অনেক সময় দেখি লাইফিনে বা এটার সাথে মিলিয়ে এখন অনেক নাম আমার চোখে পড়ে, বাট ওই সময় আমার এটা নিজের নাম। আর ইন্সপিরেশন হইতেই পারে, কেউ এটা করতে পারে, এটা কোনো বিগ ডিল না। এবং এই জন্য এই নামটা কারো কাছে তেমন যায়ও না, সবার টাইপ করতে হয় লাইফ ইন এ গুড হোম। এবং এই আমার নামও ছিল না উইথ তানজিলা, তো সবাই জিজ্ঞেস করতো আপনার নাম কি, কমেন্টসে বারবার আসতো, তো এই জন্য আবার উইথ তানজিলা দিতে হয়েছে। তা আমি বলবো যে এই চ্যানেলের যদি কোনো বেস্ট থিং থেকে থাকে সেটা হচ্ছে এই নামটা। যদি আমি সবার সাথে মিল রেখে যে বাংলাদেশি ইউটিউবার বা বাংলাদেশি ব্লগার এই ধরনের নামগুলো আমি পিক করতাম, তাহলে আমার ভিডিও খুব সহজে সবার কাছে যেত, সার্চ ইঞ্জিনে চলে আসতো আমার ভিডিও। বাট আমি এই নামের জন্য আসে না, এটাতে আমার কোনো আর কি নাই। আমার কাছে আমার নামটাই আমার কাছে ভালো লাগে। যে কেকের জন্য আমি চ্যানেল খুলেছিলাম, কিন্তু কেকের আসলে আমি এভাবে কখনোই ভিডিও শেয়ার করতে পারিনি, একা একা সব কাজ করতাম, তাই পারিনি। যখন রান্না টান্না এটা হয়, এই করতে করতে আর কেকের আমার কখনো করা হয়নি। তো আমার ইনস্টাগ্রামে অনেক কেকের ছবি আছে, যদি অত বেশি না, তারপর ইনস্টাগ্রামে অনেক ছবি আপনারা পাবেন, সে অনেক দিনের আগের ছবি। তারপর আমার দেখতে খুব ভালো। আমি এত হাসি কেন, বা কীভাবে হাসতে পারি, বা কীভাবে হাসা যায়। তো আমার ছোটোবেলা থেকে একটা রোগ আছে, হাসলে হাসতেই থাকি আর কাঁদলে কাঁদতেই থাকি। আপনাদের কাছে ফানি মনে হবে, বাট আমি এটাকে রোগই মনে করি। কারণ সবসময় এত হাসিরও কিছু হয়নি, বা যে কোনো একটা কান্নার ব্যাপার হইলে এত কান্নার কিছু হয়নি, বাট আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। তো আমার যেটা হয় যে আমি ইঙ্গিতপূর্ণ কথা, কাউকে ছোট করে, কারো দুর্বলতা জেনেও তাকে কথা শোনানো, কাউকে একটু মিন করে কথা, সব সময় কিছু না কিছু কথা শোনায় দেওয়া, এই ধরনের কথা আমি একদম সহ্য করতে পারি না, আমি নিতে পারি না। এবং আমি নিজেও ওইগুলা কাউকে যেহেতু পছন্দই করি না, আরেকজনকে বলার তো প্রশ্নই আসে না। তো আমার যে ধরনের কথা শুনলে আমার খারাপ লাগে, আমার ওগুলো শুনলে আমার চোখ একদম ভারী হয়ে আসে, আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। ইভেন হয়তো আমি কোনো কারণে আমার একটা খারাপ সময় যাচ্ছে, বা আমি একটু একটা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি যদি বলতে চাই, তাহলে আমি ওই দেখা যাবো আমার চোখ দিয়ে পানি পড়তে আছে। তো এই জন্য আসলে বোকা মানে বেশি হাসা তো বোকার লক্ষণ। তো আমার মনে হয় বোকা তাও ভালো, এইভাবে কান্নাকাটি করে আরেকজনকে এমব্রেসিং সিচুয়েশনে ফেলার থেকে আমি এই জন্য দেখা যায় বোকার মতোই হাসি। যদি আমি কখনো বুঝি যে কেউ আমাকে ছোট করতে চাচ্ছে, আমি করে কথা বলতেছে বারবার, আমি এগুলো বুঝে আমার এত চোখ দিয়ে পানি চলে আসে যে হয়তো আমি রিপ্লাই দিই না, কারণ বেশিরভাগ সময় আমি এটা পছন্দ করি না রিপ্লাই দিতে, বাট আমি কিছুতে এটা কন্ট্রোল করতে পারি না। তো এমন অনেক হয়েছে যে আমি রাস্তায় বা বেঞ্চে বসে বা কোনো পার্কের ইয়েতে বসে আমি কান্নাকাটি করে বাসায় আসছি, কারণ বাসায় আসলে আমাকে জিজ্ঞেস করবে, বা আমিও এটা বলতে চাচ্ছি না। আর হাসি জানেন খুব প্রাইসলেস, মানে আমাদের যখন কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাই, তখন আমাদের চারপাশে এত কিছু আছে, এত খাবার, আরাম করার জিনিস, তারপর আমরা হাসতে পারি না, কারণ কি মন ভালো নাই। মন ভালো না থাকলে তো আর মুখে দিয়ে হাসি আসে না, হাসি আসলেও সেটা খুব শুকনো হাসি। তো হাসি খুবই প্রাইসলেস। আপনার যদি কারণ ছাড়াও হাসির কোনো ওয়ে থাকে, আপনি হাসতে পারতেছেন, তাহলে হাসবেন। সবসময় হাসি দেওয়ার মতো সুযোগ আল্লাহ দেয় না, যদি সেই সুযোগ থাকে তাহলে মন খুলে হাসা ভালো। আমরা কিভাবে লন্ডনে এসেছি বা এটার আসার যে প্রসেস, সেটা যদি বলি, এটা সবচেয়ে মোস্ট কমন একটা রিকোয়েস্ট। আমি আসলে শীত অনেক ভয় পাই, শীতে কাবু হয়ে যায়, এই জন্য। তো শীত প্রধান দেশ লন্ডনে আসবো কখনো ভাবিনি, আমার আসলে কোনো তেমন ইচ্ছে ছিল না, লিস্টেও ছিল না। আমি অস্ট্রেলিয়াতেই যাওয়ার ইচ্ছে ছিল, তো আল্লাহ রিজিকে রাখছে, এই জন্য এখানে চলে আসছি। এবং আমার এখনো খুব সারপ্রাইজ লাগে যে আমি একটা শীত প্রধান দেশে আছি, লন্ডনে। আমার হাজব্যান্ড আসলে লন্ডনে 5 ইয়ার্স থেকে গিয়েছিল, স্টুডেন্ট অবস্থায় ছিল বিয়ের আগে। আমি ইকোনমিক্সে অনার্স শেষ করেছি, এবং তারপর ইচ্ছে ছিল যে আমরা কোথাও যাব। অস্ট্রেলিয়ার জন্য আমি প্রিপারেশন নেই, আইএলটিএসের জন্য প্রিপারেশন আমি সম্পূর্ণ বাসায় নেই। আমার একজন ছোটো ভাই ছিল, অস্ট্রেলিয়া যায়, ওর বইগুলো আমাকে দেয়, এবং আমি 2 মাস কন্টিনিউয়াস নিজে প্র্যাকটিস করি, স্পিকিং, রাইটিং, মিররের সামনেও প্র্যাকটিস করি। আর আমি একটা ফরেন কোম্পানিতে প্রায় 6 বছর জব করেছি, তো ওই কথা বলার প্র্যাকটিসটা এবং প্রচুর ইমেল লিখতাম, সেই প্র্যাকটিসটা আমার রাইটিংয়ে হেল্প হয়েছে। একজন ছোট
ভাই ছিল আইএলটিএস স্কোর 8.5, ও খুবই ভালো, মাঝে মাঝে বাসায় আসলে আমাকে দেখায় দিত। তো আমার জন্য একটা বড় এবং কঠিন সিদ্ধান্ত ছিল জব ছাড়াটা, কারণ ওই হোম অফিস লকডাউনে দেন হচ্ছে কেক, তারপরে হচ্ছে বাসার রেসপন্সিবিলিটি সব মিলে তো প্রিপারেশন নিচ্ছিলাম না। তো এই জন্য আমি জব ছেড়ে দিই। বাট আমার বস খুবই ভালো, আমাদের কাইন্ড ছিল, উনি খুব যে আমাকে বলছে যে আপনি 6 মাস পরে আবার ফ্যামিলিতে টাইম দিয়ে ব্যাক করবেন, বাট আর ব্যাক করা হয়নি। তো এই পুরো প্রসেসটা আসলে আমি ইউনিভার্সিটির সাথে সম্পূর্ণ একা একা করি। আমি ইউনিভার্সিটির সরাসরি স্টুডেন্ট। একটা এজেন্সির সাথে আমার কথা হয়েছিল, কিন্তু তার কথা কাজে মিল ছিল না। তো এই জন্য আমি নিজে নিজে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করি এবং ওনারা যেভাবে আমাকে বলে সেভাবেই আমি সব ফলো করতাম। সব ধরনের প্রশ্ন কি কি আসতে পারে, আমি কেন যাচ্ছি, কোথায় থাকবো, আমার ফিন্যান্স হেল্পকে, তারপর আমার আব্বু আম্মুর ইনকাম কত, সব কিছু মিলায় আমার একটা খুব স্বচ্ছ ধারণা ছিল। আমি এটার জন্য প্রায় 1 মাস নিজে নিজে আর কি প্র্যাকটিস করি। আমাদের এক বড় ভাই ছিল এখানে সিনিয়র, উনি অনেক এই ব্যাপারে জানে, তো মাঝে মাঝে আমাকে গাইড করতো, এটা এইভাবে করলে ভালো হবে। আর মাস্টার্সের জন্য তো আপনার 6.5 লাগে। আবার অনেকে বলে যে আপু আইএলটিএস ছাড়া কিভাবে যাওয়া যায়, আমি এটা জানি না, বাট আমি আইএলটিএস দিয়ে তারপরে হচ্ছে আসছি। আর অস্ট্রেলিয়ায় আমার অফার লেটার আসছে, কিন্তু আমি 2টা অফার লেটার পেয়েছি। আমার ইন্টারভিউ হয়েছিল, বাট আমার কাছে পর্যাপ্ত ওই সময় টাকা ছিল না যে টাকাটা দিতে হবে, এবং তখন বর্ডার ক্লোজ ছিল করোনার পরে। তো হাজব্যান্ড নিয়ে যাওয়াটাও আমার জন্য খুব ইয়ে ছিল, ওরা বলছিল পরে অ্যাপ্লাই করতে হাজব্যান্ডের। তো এই জন্য আর কি ওইটা আর করতে পারিনি। আমার নিয়তি ছিল যে আমি একসাথে ট্রাই করতে চাই। তো ইউকেতে এই জন্য আর কি আসতে হয়েছে, এবং ইউকের যে ইউনিভার্সিটির সব কাগজপত্র সব আমি নিজে নিজে রেডি করাতে আমার আইডিয়া ছিল খুব স্বচ্ছ। এই পুরো জার্নিটা আমি 2-3 মিনিটে কত তাড়াতাড়ি বলে ফেললাম, কিন্তু আসলে এটা প্রায় 1.5 বছরের জার্নি, এবং এটার জন্য যে পরিশ্রম, রাত জাগা, সেটা আসলে ফ্যামিলি মেম্বাররাই ভালো যারা দেখেছে। তো ভিসা, তারপরে বাহিরের দেশ বা যে কোনো কিছু আপনার অ্যাপ্লিকেশন, কখনোই কোনো কিছু তাড়াতাড়ি যে আমরা আশা করি এটা হয় না। আমি 2.5 মাস পরে ভিসা পেয়েছিলাম অ্যাপ্লাইয়ের পর, যেটা কিনা সাধারণত আসে হচ্ছে 15 থেকে 20 দিনের মধ্যে। ইভেন আমার আসলেও আমার হাজব্যান্ডের আসেনি। সো আই ওয়াজ সো স্যাড, এবং আমি কাউকে শেয়ারও করিনি যে আমার ভিসা হয়েছে। বাট আমার ইচ্ছা ছিল আমার হাজব্যান্ডের যদি না হয় আমি আসবো না। তো ওই তো আর কি, আমরা তো আসলে যে কোনো জিনিসের জন্য নিয়ত করি, বাট ওটার কি হবে, ওইটার ভবিষ্যৎ কি, আমরা কিছুই জানি না। কিছুক্ষণ আগে আমি আমার একটা রোগের কথা আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু ছোটোবেলায় তো আসলে এগুলাকে রোগ মনে হতো না, মনে হতো আমি খুব ইমোশনাল, সেন্সিটিভ, হ্যাঁ আমি খুব হার্ট হই কিছু হলে। আসলে আমরা না আমাদের এই যে ইমোশনগুলোকে যখন মানে বাজে ইমোশন যেগুলো, এগুলাকে যদি একটু বেশি প্রশ্রয় দিই না, তখন এইগুলো একসময় একটা বিশাল রোগে পরিণত হয়। তো আমার কাছে মোটামুটি সেই স্কুল লাইফে মনে হচ্ছে যে এটা আসলে আমার কোনো ইমোশনাল থিং না, এটা ইটস নো মোর ইমোশনাল, আমাকে আসলে এটা একটা রোগ হয়ে যাবে। যে কোনো ডিজিজের জন্য ব্রেনের সমস্যা হতে পারে বা আমার শরীরে কোনো সমস্যা, আমরা সেটার জন্য ট্রিটমেন্ট নেই। আমাদের যে ছোট বড় যে আবেগ আছে যেগুলো আমরা নিজেরা বুঝতে পারি, নিজেদের ইমোশনকে যদি একটু কন্ট্রোল করা যায়, তা আমার এই ডিজিজের একমাত্র প্রতিকার হচ্ছে নো এক্সপেকটেশন। জিনিসটা শুনলে এখন ভাববেন যে আশা ছাড়া কি মানুষ বাঁচে? অবশ্যই বাঁচে না, আশা তো আছে, এজন্য আমরা বাঁচি, ভালো কিছু করার চেষ্টা করি। বাট আমি সত্যি বলবো যে আমার ওই সময় প্রায় স্কুল লাইফে এই যে সব কিছুতে একটু বাড়তি আসা, হ্যাঁ ভাবতাম 80 অ্যান্সার করে দিয়ে আসছি, পরীক্ষা হলে 80 না পাই, কেটে কুটে 60 তো পাবই, 60 তো দূরের কথা ভাই, রেজাল্ট দিলে দেখতাম পাশ নিয়ে টানাটানি, এমন বহু আশা। একটা দাওয়াত পেয়েছি বিয়ের, এত এক্সাইটেড যে এই পড়বো ওই পড়বো, টিনেজেতে এক্সাইটমেন্ট সবসময় বেশি থাকে সব ব্যাপারে। দেখা যেত কি দাওয়াতের আগে কিছু না কিছু অসুখ না তো যে এমন কিছু একটা হলো, আমি আর যেতেই পারলাম না। আর যখন এসব আশা অনুযায়ী না হতো তখন একদম স্যাড হয়ে যেতাম, মনে হয় যে এখনই গেলাম আইসিইউতে, একদম স্যাড। যে কোনো কিছু না হলে আশা অনুযায়ী একদম দুঃখিত হয়ে যেতাম। তো আমার মনে হচ্ছে যে আমি এই কান্নাটাকে স্কিপ করে আমি হাসিটাকে অ্যাকসেপ্ট করতে চাই। আমরা যখন মন থেকে কোনো কিছু অ্যাকসেপ্ট করার চিন্তা করি না, তখন দেখা যায় যে আমাদের জন্য ওই জিনিসটা একটু ইজি হয়ে যায়। যেহেতু একটা রোগ আছে, হার্ট হয়ে যায় সব কিছুতে, কেউ ভালো বললে ভালো, কালো বললে কালো, কেউ সুন্দর বললে সুন্দর, কেউ বান্দর বললে বান্দর। সব সময় আরেকজনের ডিসিশনকেই না ভাবতাম নিজের ডিসিশন। তো আমি আল্লাহর কাছে সবসময় ধন্যবাদ দিই যে আমি ওই সময় আমার এই ছোট্ট যে পরিবর্তনটা, এটাই আমার আসলে লাইফের, অনেকের অনেক মিরাকল হয়, অনেক কিছু পায়, বাট আমার কোনো কিছু হয় না। আমার জীবনে যতটা জিনিস যেভাবে আসছে
প্রচুর প্রচুর অধ্যবসায় করে আসছে। পরীক্ষায় না পড়ে গেছি, ওই ফেলই করছি, ওই যে শূন্যই পাইছি। এমন হয় না এই কাকতালীয়ভাবে যে কিভাবে জানি পাশ করে গেছি বা বলবো জ্বরে বকমরে, তা আমার এরকম হয় না। আমার ভাগ্যটাই হয়তো বা এটাই, আল্লাহ হয়তো বা চায় যে আমি অনেক করব, তারপরে অনেক ছাড় দিতে হয়েছে, অনেক কিছু করছি, তারপরে গোল্ডেন A+ পাইছি, তারপরে বোর্ড ট্যালেন্ট হয়েছি, আবার না পড়ে গেছি, ওই ফেলই করছি। তো এই জন্য আমার কোনো কিছু আসলে আমি একদম আল্লাহর উপর একদম ডিপেন্ডেন্ট সব ব্যাপারে। আমি মোটেও প্র্যাকটিক্যাল না, শুনে মনে হতে পারে প্র্যাকটিক্যাল, আসলে আমি খুব ইমোশনাল বিদায় আমার কোনো কিছু হয় না, আমার কনফিডেন্ট না, তাই আমি সব ব্যাপারে আল্লাহর উপরে আর কি ছেড়ে দেই। আর যখন আসলে ম্যাট্রিক ছিলাম তখন মনে হচ্ছে আল্লাহ এইবার পাশ করলে ইন্টার, এবার ইন্টার যখন পাশ করতে পারি আল্লাহ ইন্টার পাশ করলে অনার্স। আর ক্যাব পড়ার তো অনেক ইচ্ছা, কিন্তু কোনোদিন জানতাম না আল্লাহ যে ক্যাব পড়ার সুযোগ দিবে। যাক আমি 2বার ক্যাব পড়তে পেরেছি, আমার অনার্সে একবার, আমি মাস্টার্সে একবার। তো আমি মনে করি যে আসলে আমার যে স্টেপ, যেমন আজকে ভিডিও করছি, কে দেখবে আমি জানি না, আমার কাজ হচ্ছে এখন আমি এটাতে কনসেন্ট্রেট করব, এই জিনিসটা ভালোভাবে করার চেষ্টা করছি। কে দেখবে দেখবে না, লাইক দিবে না, এখন আমি কীভাবে বুঝবো? মাঝে মাঝে আমরা অনেক কমেন্টস নিয়েও ভাবি, অনেকে ভাবে আমার খুব ভালো কমেন্টস আছে, বা আমি আসলে কোনো দিনই আমার কমেন্টসের ব্যাপারে খুব সচেতন না। আমি এটা সমস্ত ক্রেডিট আপনাদেরকেই দিব, কারণ আমি যখন কাজটা করি আমার শুধুই মনে হয় কেউই দেখবে না। আর আমি যেহেতু অনেক দিন পর পর ভিডিও দিই, তা আমার ভিডিও ভাই কে দেখবে? এত প্ল্যাটফর্মে এত এত ভিডিও, লাখ লাখ ভিডিও, এত সুন্দর সুন্দর কন্টেন্ট, তো যখন কেউ 200 মানুষও দেখে, এমন এমন কি আল্লাহ দেখছে, আমাকে মনে রাখছে। যেহেতু আসলে আমি নিজেরই বললাম না, আমার কোনো এক্সপেকটেশন থাকে না, তাই যখন যেটা হয় আমার কেন জানি ভালো লাগে। আসলে আমার লাইফে তো অনেক প্রবলেম যাচ্ছে, আমি যতই সহজ বলি, সহজ লাইফ পছন্দ করি, আল্লাহ তো আসলে সহজভাবে সব কিছু দেয় না, আর জীবন মানে কঠিন। কিন্তু আমার ওই দেখার যে ওয়েটা, সেটা আমি আর কঠিন করতে পারি না, কারণ অলরেডি তো লাইফ কঠিন। আমাদের যে অতিরিক্ত আশা বা প্রত্যাশা থাকে, আমরা ওইভাবেই না আরেকজনকেও চিন্তা করি। হয়তো বা কেউ, আপনি বলেননি আপনি ভালো, বাট আমি ভাবছি আপনি খুব ভালো, আমি যা বলি আপনি তা শুনবেন, আপনাকে কথা শোনালেও আপনি কোনো রিপ্লাই দিবেন না। তারপরে যদি দেখা গেলো না যে না, আপনি কোনো রিপ্লাই দিচ্ছেন, আমি ভাবছি আল্লাহ এত খারাপ, যা ভাবছিলাম তো তা না। তো এরকম কাউকে ভালো ভাবাও ঠিক না, নিজেও এরকম ভালো হওয়া ঠিক না। আসলে আমরা নিজেরাই যখন এই আশা এভাবে ফিল আপ করতে না পারি না, তখন মন থেকে কাউকে নিয়ে হিংসা চলে আসে, কারো ব্যাপারটাই দেখা যায় আর অ্যাকসেপ্ট করতে পারি না। ইভেন আপনারা আমার অনেক সংসার নিয়েও বলেন, ভাবেন যে আমি খুব মিলেমিশে একেবারে আমার একমাত্র দুশমন হচ্ছে আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ডের সাথে আমার যত না বন্ধু রিলেশন, তার থেকে বেশি শত্রু রিলেশন। আমরা সারাদিন শত্রুর মতো ঝগড়া করতে থাকি, কারণ সে হচ্ছে ভাই পুরাই বিপরীত। তার মনে হচ্ছে যে গামছা যেখানে খুশি সেখানে পরে থাকলে কি হয়, জামা কাপড় কেন সবসময় ভাঁজ করে আলমারিতে থাকতে হবে, ফ্লোরে থাকলে কি হয়। তার ব্যাখ্যাও ঠিক আছে ভাই, সে পায়ে পায়ে যে কাপড় আটকায় সেটাই গায়ে দিয়ে দেয়। আবার আমার মনে হয় যে এই লোক কি ভাই, এটা এমন কেন, একটা কাপড় ভাঁজ না থাকলে এবার এই কাপড় কিভাবে পরে। তারপর আমার মাঝে এক জিনিস কতবার বলা যায়। তো আপনারা যেরকম যে মিলেমিশে মনে করেন ওইটা না, তারপরে আলহামদুলিল্লাহ মিলে আছে, এখনো টিকে আছে আর কি বলা যায়। তো আমরা অন্যকে পারফেক্ট দেখতে আসলে পছন্দ করি, কারণ আমরা ওইরকম আশা করি। আর নিজেকে নিয়ে তখন মনে হয় যে আমি খুব খারাপ আছি। আমার ভিডিও দেখে অনেকে ভাবে আমি খুব কুল, একদম রাগি না, আসলে কিছুই না। ভিডিওতে তো আর রাগ দেখানো যায় না, যদিও জানি রাগ ঝগড়া এসব ভিডিও ভাইরাল হয়, বাট আমার তো আসলে ওই চিন্তা কখনো নাই। তো আমি আসলে রাগ জিদ দুইটাই আমার চরম ছোটবেলা থেকে। এজন্য আসলে আমি অনেক কিছু ইগনোর করি। যে জিনিস আমার মুড খারাপ হয়, আমার সহ্য হয় না কারো কথা, আমি সরাসরি ইগনোর করে চলি। শুধু একজনকে পারি না, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আর আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে 3 জন, আমার ছোটো ভাই বোন, আমার হাজব্যান্ড, এরা হচ্ছে আসলে আমার বেস্ট ফ্রেন্ড। তো যত চিল্লা চিল্লি, রাগ, মারামারি, তারপরে হচ্ছে গসিপিং, সব আসলে এদের সাথে হয়। এছাড়া বাইরে আমি কারোর সাথে তেমন ভোকাল না, বা কাউকে নিয়ে আমি একদমই ওইরকমভাবে দেখি না আর কি। তো আমার শ্বশুরবাড়ি, শ্বশুর শাশুড়ি, আমার ননদ ননাসকে নিয়ে অনেক কমেন্ট আসে ভালো ভালো, এবং অনেকে জানতে চায় কেমন। তো আমি আসলে বিয়ের পর কখনো ওই চিন্তাই কখনো করিনি যে আমার শ্বশুর শাশুড়ি কি ভালো না খারাপ। আমার এক্সপেকটেশন লেভেল সবসময় 0 থাকে। হয়তো বা আপনারা এখন ভাবতে পারেন আমি ওয়ে মোর প্র্যাকটিক্যাল বা আমি খুব ম্যাচিওর, আসলে কিছুই না, আমি ম্যাচিওরও না। আমার এই রোগের জন্য আমার মনকে এসব থেকে আমি বিরত রাখি। তো আমি কোনো এক্সপেকটেশন ছাড়াই আসলে সংসার লাইফ শুরু করি। এর মধ্যে হাজব্যান্ডের সাথে তো বনিবনা হয়ই না, ভাই সে হচ্ছে পুরাই বিপরীত। কারণ কি, বিছনা টান টান থাকলে চাদর আমার ভাল লাগে, আর ওনার কথা হচ্ছে এতবার বিছনা যারা কি আছে, বিছনায় তো কিছুক্ষণ পর শুবই। তো আমাদের দুইজনের সাথেই মিলে না, সে
সেখানে আবার আমি ভাবতেছি শাশুড়ির সাথে মিললো কিনা, শ্বশুরের সাথে মিললো কিনা, তারা আমাকে নিয়ে কী ভাবছে কিনা। মাঝে মাঝে না আমরা আসলে আমাদের লাইফে আমার মনে হয় যে বেশিরভাগ সময় যায় হচ্ছে একজনকে ইমপ্রেস করতে এবং আরেকজনের ভুল ধরতে। যখন আমরা ইমপ্রেস করতে পারি না তখন ভুল ধরি। আসলে আমার শ্বশুর শাশুড়ির ভুল ধরা, ইমপ্রেস কোনোটাই আমার মনে হয় যে আমার জব না। আমার মনে হয় আমি সংসার করতে আসছি। আমার ব্রেনে সারাক্ষণ অকুপাই থাকতো যে আমার তো গাছে পানি দেওয়া হয়নি সকাল হইলে, আচ্ছা মা একটা সবজি করছে তা আমি একটা ডিম ভাজি করি, তারপর হয়তো বা অ্যাসাইনমেন্ট করি নাই, পরীক্ষায় পাস কি ফেল তার নাই ঠিক, তারপরে তো হাজব্যান্ডের সাথে ঝগড়া আছে ওইটা তো বাদই দিলাম। তো যেখানে ইভেন আমরা যে 5 ভাই বোন, আমরা 5 ভাই বোনের সাথেই মিলে না, এক একজনের আমাদের টেস্ট পুরাই ডিফারেন্ট। কেউ তো ঝাল খায়, কেউ তো ঝাল দিলে চিল্লায়, কেউ তো কথা বললে বাড়ি কাঁপে, কেউ তো কথাই বলে না। সেখানে ভাই বোনে মিলে না, ইভেন আমরা একসাথে বসলে ঝগড়া ছাড়া তো উঠবই না। ইভেন আমার যে টুইন্স ভাই বোন একসাথে এতদিন মা আম্মুর পেটে ছিল, ওদের দুইজনের ঝগড়ার জন্য আমরা বাঁচি না। তো সেখানে শ্বশুরবাড়ির সব কিছু একদম সিরিয়াল নাটকের মতো ভালো হবে, আর আমিও বলবো ভালো শ্বশুর শাশুড়ি আমার মতো ভাগ্য হয় না। এরকম আসলে চিন্তা করাই আমার মনে হয় যে বড় ভুল। আর একটা সবচেয়ে বাজে যে উদাহরণ আমাদের দেশে প্রায় দেওয়া হয়, আমি মনে করি এটা সবচেয়ে বিশ্রী উদাহরণ, যে শাশুড়ি তো শাশুড়ি, শাশুড়ি কি আর মা হয়? ননদ তো ননদই, ননদ কি আর বোন হয়? আরে ভাই ননদ কেন বোন হবে? সে যদি বোনই হইতো আমার কি এখানে বিয়ে হতো? ভাই বোন কি বিয়ে হয়? সে আমার ননদ, এই জন্যই তো আমি এখানে, তাই না? আর শাশুড়ির মা হওয়ার কি দরকার? শাশুড়ি তার যতটুকু সম্মান পাওয়ার ওটা তো আমার দিতে হবে। সবসময় শ্বশুর শাশুড়ি ভালো কি না এই চিন্তা তো আমার করা উচিত না। আমি ভালো কি না এটাই আমার জন্য ম্যাটার করে। আমাকে অনেক বুঝদার মনে হতে পারে, বাট আমি বুঝদার না। সবসময় যেহেতু আমার আসলে যা চিন্তা করি তা হয় না, আমি স্যাড হয়ে যাই। তো আমি আসলে এই জিনিস আর ক্যারি করতে চাই না। এই জন্য আমি কখনোই কোনো কিছু আশা রাখতাম না। আমি ভালো কি না আমি আপনাকে নিয়ে কিছু বলছি না। আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব ভালো মানুষের কাছে ভালোটা বলতে পছন্দ করি। আর আমি মনে করি কথাও একটা আমানত। হ্যাঁ, আমি তাদের কোনো দুর্বল জিনিস, তাদের যে জিনিস বলা উচিত না সেটা তাদেরকে বলে ছোট করছি কিনা এটা আমার কনসার্ন হওয়া উচিত। আমি কতটা কাইন্ড আমি আপনাকে নিয়ে বলছি না এটা আমি জানি। এখন কার শাশুড়ি মনে কি চলে, ননদের মনে কি চলে, কে আমাকে নিয়ে কি বললো, এগুলো তো আমার কনসার্ন হওয়া উচিত না। এবং তারা আমাকে নিয়ে বলছে কিনা, বললে তার সেটার জবাব তার আল্লাহর কাছে দিতে হবে। এখানে আমার তো এইসব চিন্তার বাহিরে ছিল সবসময়, এবং আমার ব্রেন সবসময় আমার নির্দিষ্ট যে কাজ, আমার কাজের উপরেই থাকতো। আমি রান্না করলে কে খেয়ে বা করবে, আমি ওইটা ভেবে কখনোই রান্না করতাম না। রান্না করা দরকার, করতেছি, যদি আলহামদুলিল্লাহ ভালো লাগে তাহলে তো খুবই ভালো। আর এই সব কারণে আমার সার্কেলটা খুবই ছোট, মানে একদম আমার মনে হয় যে বোরিং, বলার মতো কিছু নাই। ওই জবে যাচ্ছি, জব থেকে বাসায় আসি, বাসায় রান্না বান্না, বাসার কাজকর্ম, এগুলা মিলায় হাজব্যান্ডের সাথে 3 বেলা ঝগড়া, সব কিছু মিলায় খুব বোরিং, একদম মানে ডিসিপ্লিন। তবে আমার মনে হয় কি আমাকে এই লাইফটাই না মানায়, কারণ আমি ওই বাংলাদেশে এরকমই ছিলাম, জব যাও বাসায়, মানে আমার কোনো ডিফারেন্স পাই না। অনেকে জিজ্ঞেস করে যে কীভাবে ম্যানেজ করেন, আমার কাছে সব একই লাগে। আমি তখনও ওই বাসার কাজ, জব এগুলো নিয়ে বিজি, যে নিয়ম জীবনযাত্রা সেটা খুব একটা ডিফারেন্স আসে নাই। আর আমার এই ভিডিও কে করে দেয় এটা আরেকটা মোস্ট কমন কোয়েশ্চেন, যে এখন আমার চ্যানেলে ভিডিও কে করে দিবে? হাজব্যান্ড তার কাজ নিয়ে সারাদিন বিজি, না পারে সে তার কাজ বাসায় নিয়ে আসে, তা আমার ভিডিও আমাকেই করতে হয়। সে ডে 1 থেকে এখন পর্যন্ত আমি আমার সমস্ত কাজ করি, আর এটা আমার শখের কাজ। আমি জবের পরে যদি কোনো সময় থাকে সেটা কখনো রান্না করি, কখনো হয়তো বা গার্ডেনিং করি। তো আর ভিডিও তো কি বলবো, যদি মন চায় সময় থাকে তাহলে করতে পারি। আর যখন করি না তখন কি রান্না বান্না খাওয়া দাওয়া হয় না, ঘর গুছাই না, গুছাই, কিন্তু ওই যে সব সময় ভিডিও করার মতো কেউ থাকে না, বা আমার হাতে সময় থাকে না, এজন্য করা হয় না। তো আমি আমার শখের কাজ থেকে আসলে খুব বেশি তো আশা, আমি তো বললাম যে আমার নাই কোনো, একদম জিরো। আমি একথা তো বলবেন তাহলে কেন করেন? ওই জন্য করি কারণ আমার যে কোনো শখের কাজ করলে আমার মন ভালো লাগে, আমার মন বড় লাগে। একসময় ছোটবেলায় ভাবতাম মন বড় করে চলা মানে হচ্ছে মানুষের পিছনে অনেক খরচ করা বা নিজের যেটা মন চায় কিনে ফেলা। আসলে আমার দিন দিন যত যাচ্ছে বুঝতে পারছি মন বড় করে বাঁচা মানে হচ্ছে আরেকজনের শত দুর্বলতা জানার পরেও তাকে সেটা নিয়ে কথা না শোনানো, নিজের কাজের প্রতি ব্যস্ত থাকা এবং অন্যের কাজকে সম্মান করা, আরেকজনের ভুল ত্রুটি খুব বড় করে না দেখে নিজের ভুলকে বেশি বড় করে দেখলে ভালো। মন বড় করে বাঁচতে আমার খুব ভালো লাগে। আমি ছোটবেলায় খুব মন ছোট করে রাখতাম, আমি সেটা বলছি কেন, তখন থেকে আমি শিখতে পারছি, নিজেকে ভালোবাসতে পারছি। আমি কখনোই
কারো কোনো ব্যাপারে হিংসা করি না। কেউ যদি আমাকে গালিও দেয় আমি ভাবি যে হয়তোবা সে আমাকে কোনো কারণে পছন্দ করছে না এই জন্য, কিন্তু ওই তাকে 2 কথা শোনায় দেই, খাই না পড়ি, হ্যাঁ আমি কম কিসে যাই, এখন তো স্ট্রেট ফরওয়ার্ডের যুগ। তো আমার কাছে এটা মনে হয় না আরে ভাই আরেকজন আমাকে কেন সবসময় তার মতো করে ভাববে। তো আমি খুব সিম্পলভাবে দেখি, কারো গালি দিলেও আলহামদুলিল্লাহ, এখানে বলার কিছু নাই, কেউ ভালো বললেও থ্যাংক ইউ। আমি এই জন্য কমেন্টসও আপনাদের সবসময় অনেক বড় বড় মেসেজের বিপরীতে থ্যাংক ইউ লিখি। আসলে আমার না খুব শাই লাগে, মনে হয় যে আমি কী বলবো। আবার এখন দেখেন বলতে গেলে কি হাবিজাবি বলতেছি। আমি নিজের ব্যাপারে খুব শাই, অত কিছু আমি এক্সপ্লেন করতে পারি না। আর আমার সবসময় মনে হয় যে আরেকজন অনেক দুঃখে আছে, বা আমি আরেকজনের প্রশংসা যত বেশি করতে পারি কিন্তু আমি নিজেরটা আসলে কিছু বলতে পারি না। অহংকার, হিংসা আমি খুব ভয় পাই। আমার মনে হয় আমাদের জীবনে যত সমস্যা আছে তার 99% সমাধান হচ্ছে মনকে যদি কোনোভাবে হিংসার ঊর্ধ্বে রাখা যেত। জানি এটা সম্ভব না, আমরা হিউম্যান বিং, হিংসা চলে আসে, বাট আমি টু বি অনেস্ট আমি সবসময় চাই আমার মনে যেন বিন্দু পরিমাণ কোনো কিছু নিয়ে হিংসা না আসে। আমার কোনো শিক্ষা, মানে আমার কোনো সার্টিফিকেট বা আমার কোনো গুণ, কোনো কিছু যেন আমাকে ঈর্ষান্বিত না করে। ইভেন এখন তো আমাদের মনে এত ঈর্ষাকাতর যে আমরা বাচ্চাদের নিয়ে পর্যন্ত ঈর্ষা করি। বাচ্চারা তো সব কিছু ঊর্ধ্বে, তারা আবার কেন আমাদের হিংসার বিষয়ে বুঝতে হবে। তো আমরা মন থেকে কাউকে একটু প্রশংসা করতে পাই না। প্রশংসা তো আমাদের দেশে বলতে গেলে মানে প্রশংসা করা মানে পাম মারা। পাম মারা আবার কী জিনিস? আপনার ভালোটা আমি বলবো, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত, তাই না? আপনার খারাপটা সবসময় আমার কেন বলতে হবে? আর বললেই কেন মনে হবে যে আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমি সত্যি কথা বলি? এ ধরনের সত্যি কথা বা স্ট্রেট ফরওয়ার্ড আমি কখনো বলি না। ইভেন আমি আরেকজন থেকে এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি না। আমার নিজেরই এত দোষ সমস্যা লাইফে, আমি কেন আরেকজনেরটা সবসময় আঙুল দিয়ে দেখায় দিব আর ভাববো যে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড? তো আমি আমার শ্বশুর শাশুড়ির দোষের ব্যাপারেও স্ট্রেট ফরওয়ার্ড না। আমার মত হচ্ছে আমি ভালো কিনা, আমি আমার কলিগকে সম্মান দিব, সিনিয়র হোক জুনিয়র হোক, সে আমার সম্মান পাওয়ার রাখে, ডিজার্ভ করে। বাট সে আমাকে নিয়ে পিছনে কি বললো না এগুলো আমার দেখার বিষয় না, এবং সেটার জন্য সে জবাবদিহি করবে। দেশের বাহিরে, বিয়ের আগে কি বিয়ের পরে আমার কখনো কোনো কিছু গুছানো ছিল না, সেট করা ছিল না, সব আমার এগুলা নিজে নিজে করতে হয়েছে। এবং এগুলার পিছনে যে সময় অধ্যাবসায় সেটা আমি করতে পারি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার করতেই ভালো লাগে। আমি আসলে আমার আব্বু আম্মু এবং শ্বশুর শাশুড়ি 4 জনের প্রতি হাজার হাজার কৃতজ্ঞ, কারণ এই 4 জন ছাড়া আসলে আমরা কিছুই না। আমি আজকের এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম অনেক দিন থেকে। বাবা মা আসবে তো, তা আমি এটা আনবক্সিং করিনি, তাদের সাথে করবো এই জন্য, কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারিনি। দেখেন এতদিন অসুস্থ ছিলাম, তাই এখন শেয়ার করলাম লাস্টের পার্টটুকু। আর আমি তো সব কিছুতে পিছিয়ে পড়ি, তো এটা বাবা মা আসছিল গত বছর, তখন শেয়ার করেছিলাম। তো এই পার্টটুকু গত বছরের। এই যে একটা সার্টিফিকেট আসছে, ইউটিউব লেখা সার্টিফিকেট দিয়েছে, কার্ড দিয়েছে, কত সুন্দর দেখার মতো। I feel a good home with Tanzila for লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা। অনেক খুশি। আর তানজিলা তো এই ব্লকের অনেক পরিশ্রম করে, আমরা দেখি সব সময় যে তানজিলা এত পরিশ্রমের পর তার এই সাধনা পুরস্কার, অনেক পরিশ্রমের সাধনা। থ্যাংক ইউ মা, এটা আপনাকে দিলাম। আমার সুন্দর আয়না মতন অনেক সুন্দর হয়েছে। ঘরে সাজিয়ে রাখবেন না পুরস্কারগুলি, এটা একটা পুরস্কার সাজিয়ে রাখবেন। আমার কখনোই কোনো ফিউচার প্ল্যান থাকে না, কারণ আমি যেভাবে ভাবি সেভাবে তো হয় না। তো বাট যখন যেটা পাই আল্লাহর কাছ থেকে ওয়ে মোর বেটার। সকল প্রশংসা আল্লাহর জন্য। তো ক্রেডিট নিতেও আমার যেমন খুব ভালো লাগে না, আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি নেক্সট কি, হোয়াট ইজ নেক্সট প্ল্যান। আমার জন্য আসলে নেক্সট প্ল্যান বলতে কিছুই না, আমি যদি সুস্থভাবে বেঁচে থাকি এটাই আমার জন্য নেক্সট প্ল্যান। এখানে 1 লাখ সাবস্ক্রাইবারের জন্য এই গিফটটা দেওয়া হয়েছে। এখানে সমস্ত ক্রেডিট আমি আপনাদেরকে দিব। আর আমার কখনোই আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কলিগ, বন্ধুবান্ধব কাউকে আমি বলিনি কখনো যে আমার চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবেন। আমার আসলে মনে হয় যে আমার যেটা শখ সেটা আরেকজন নাও হতে পারে, এবং আমি একটু শাইও।
কেউ যদি কাজ দেখে সাবস্ক্রাইব করে না, আমার ওইটা ভালো লাগে। তো আমার এই জন্য ভাই বোন খুব রাগ করে, ছোট ভাই বোন, ওরা বলে যে যদি জানতো তাহলে তো তোমার এতদিনে সাবস্ক্রাইবার বাড়তো। বাট এই জন্য সব থ্যাংক ইউ আমি আপনাদের দিব। শত ঝামেলা, ইউটিউব কতদিন কন্টিনিউ করতে পারবো তো যাই না, বাট আপনাদের এত ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আমরা আসলে আরেকজনের থেকে মাঝে মাঝে ইন্সপায়ার বা মোটিভেট হতে ভালোবাসি, বাট আমার জীবনের সবচেয়ে বড় ইন্সপায়ার মোটিভেশন আমার আব্বু আম্মু। তাদের যে পরিশ্রম, ধৈর্য, এই সংসারে এখনো যে চলছে, তারা যে এত কিছু না পেয়েও এখনো হাসি মুখে মাঝে মাঝে কথা বলে, আর আমরা এত পেয়েও হতাশ। তো তাদের সমস্ত পরিশ্রম, ধৈর্যই আমার জন্য ইন্সপিরেশন আসলে। কারণ আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য বিগ ইন্সপিরেশন। তাদের দুঃখ কষ্ট, তাদের না পাওয়া সবকিছু আমাকে মোটিভেট করে। আপনারা মাঝে মাঝে বলেন আমার থেকে ইন্সপায়ার হন, বাট আমি মনে করি আপনি, আপনার পরিবার আপনার জন্য সবচেয়ে বড় ইন্সপিরেশন। আমি যত বড়ই ক্যারেক্টার সার্টিফিকেট আপনাকে দিই না কেন, এটার উপর আপনার জীবন নির্ধারণ করছে না। আপনি আপনার পরিবারের জন্য খুবই ভ্যালু ক্রিয়েট করেন। আল্লাহ আপনাকে যেভাবে রাখছে এটাই আসলে আপনার জন্য বেস্ট। মন থেকে আপনাদের সবার সুস্থতার জন্য দোয়া রইল। আমি যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। লাভ ইউর সেলফ, বি কাইন্ড অ্যান্ড স্মাইল। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, বাই।